ইংরেজিতে কথা বলার সময় বা লেখার সময় এমন কিছু ছোট ছোট শব্দ আছে, মানে প্রেপোজিশনস, যেগুলো কিন্তু একটা বাক্যের পুরো অর্থটাই পাল্টে দিতে পারে। এগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই 15টা জরুরি ফ্রেজ দেখব, যা আমাদের মনের ভাবকে আরও অনেক বেশি পরিষ্কার আর নির্ভুল করে তুলবে। চলুন তাহলে শুরু করা যাক। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার একটা রোডম্যাপ। আমরা এই 15টা প্রেপোজিশনকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, যেমন যত্ন ও সতর্কতা, তারপর কাজ ও তার সীমাবদ্ধতা, সংযোগ ও উৎস, অনুভূতি ও উপলব্ধি, আর সবশেষে সমাপ্তি। আমরা শুরু করছি এমন কিছু শব্দ দিয়ে যা দায়িত্ব আর সতর্কতা বোঝায়। আসলে আমাদের চারপাশের জগতের সাথে ঠিকঠাকভাবে চলার জন্য এই ব্যাপারগুলো তো খুবই জরুরি। আমাদের প্রথম ফ্রেজটা হলো কেয়ার ফর। এর কিন্তু দুটো আলাদা মানে আছে। একটা হলো যত্ন নেওয়া, যেমন দেখুন উদাহরণটা, শি কেয়ার্স ফর হার ওল্ড মাদার, মানে সে তার বৃদ্ধ মায়ের যত্ন নেয়। আবার এর আরেকটা মানে হলো পছন্দ করা, যেমন যদি বলা হয় আই ডোন্ট কেয়ার ফর স্পাইসি ফুড, তার মানে হলো আমি ঝাল খাবার খুব একটা পছন্দ করি না। এরপর আসছে টেক কেয়ার অফ। এটা কেয়ার ফোরের থেকে একটু আলাদা। এটা দিয়ে আরও সরাসরি দায়িত্ব বোঝানো হয়, যেমন ধরুন প্লিজ টেক কেয়ার অফ ইয়োর হেলথ। এখানে কিন্তু স্বাস্থ্যের প্রতি দায়িত্ব নেওয়ার কথা বলা হচ্ছে। এটা কোনো পছন্দের ব্যাপার না, বরং একটা সক্রিয় দায়িত্ব। আর এখানেই কিন্তু একটা খুব সাধারণ কনফিউশন তৈরি হয়। কেয়ারফুল শব্দটার সাথে কখন অফ, কখন অ্যাবাউট বা কখনো উইথ ব্যবহার করতে হবে। চলুন একটা সহজ টেবিলের মাধ্যমে এই ব্যাপারটা একদম পরিষ্কার করে ফেলি। এই স্লাইডটা কিন্তু বেশ মজার, তাই না? দেখুন এখানে কত সুন্দর করে নির্দিষ্ট বিপদ মানে অফ, সাধারণ কোনো বিষয় মানে অ্যাবাউট, আর কোনো জিনিস ব্যবহার করা মানে উইথ এর মধ্যে পার্থক্যটা দেখানো হয়েছে। যেমন কোনো নির্দিষ্ট বিপদের কথা বলতে গেলে আমরা বলবো বি কেয়ারফুল অফ দ্য ডগ। আবার কোনো জিনিস সাবধানে ব্যবহার করতে হলে বলবো বি কেয়ারফুল উইথ দ্যাট গ্লাস। আর সাধারণ সতর্কতার জন্য, যেমন খরচের ব্যাপারে, আমরা বলবো বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর স্পেন্ডিং। এই ছোট ছোট পার্থক্যগুলোই কিন্তু ইংরেজিটাকে আরও সঠিক করে তোলে। আচ্ছা, যত্ন আর সতর্কতা থেকে বেরিয়ে এবার আমরা কাজের জগতে আসি। এই অংশে আমরা দেখব কিভাবে প্রেপোজিশন আমাদের কাজের ধরন আর তার সীমানা ঠিক করে দেয়। এখানে আমরা দুটো খুব কাছাকাছি শুনতে লাগা ফ্রেজের পার্থক্যটা বুঝব, ক্যারি অন আর ক্যারি আউট। দেখুন, ক্যারি অন মানে হলো কোনো কাজ চালিয়ে যাওয়া, যেমন ক্যারি অন উইথ ইয়োর ওয়ার্ক। এটা একটা চলমান ব্যাপার। অন্যদিকে ক্যারি আউট মানে হলো কোনো নির্দিষ্ট নির্দেশ বা দায়িত্ব পালন করা, যেমন হি ক্যারিড আউট দি অর্ডার। তার মানে একটা হলো কাজটা চালিয়ে যাওয়া, আরেকটা হলো কাজটা সম্পন্ন করা। এরপর আছে কনফাইন টু। এর মানে হলো কোনো কিছুকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ করে রাখা। এখানে টু প্রেপোজিশনটা একটা সীমানা বা বাউন্ডারির দিকে ইঙ্গিত করছে। যেমন উদাহরণে দেখুন, হি ওয়াজ কনফাইন্ড টু হিজ রুম, মানে তাকে তার ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল। এই অংশে আমরা এমন কিছু শব্দ নিয়ে কথা বলবো যেগুলো আমরা বিভিন্ন ধারণা, মানুষ এবং জায়গার মধ্যে সংযোগ তৈরি করতে ব্যবহার করে থাকি। ক্লিং টু ফ্রেজটা একটা খুব শক্তিশালী বন্ধন বা সংযুক্তির কথা বলে। এটা শারীরিকভাবে কাউকে আঁকড়ে ধরাও হতে পারে, যেমন এই উদাহরণে আছে দ্য চাইল্ড ক্লাং টু হিজ মাদার। আবার এটা রূপক অর্থেও ব্যবহার হয়, যেমন ধরুন কোনো পুরনো বিশ্বাস বা ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখা। এটা খুব সাধারণ কিন্তু ভীষণ দরকারি একটা ফ্রেজ, কাম ফ্রম। এটা শুধু কোনো জায়গার উৎসই বোঝায় না, যেমন আই কাম ফ্রম ঢাকা। এটা কিন্তু কোনো ধারণার উৎসও বোঝাতে পারে, যেমন দিস আইডিয়া কামস ফ্রম অ্যান ওল্ড বুক। যখন কোনো একটা বৈশিষ্ট্য বা সমস্যা একটা দলের সবার মধ্যেই দেখা যায়, তখন আমরা কমন টু ব্যবহার করি। যেমন স্লাইডের উদাহরণটা দেখুন, দিস প্রবলেম ইজ কমন টু অল স্টুডেন্টস, যা বোঝাচ্ছে যে এই সমস্যাটা প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যেই আছে। যোগাযোগের জন্য কমিউনিকেট উইথ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে উইথ শব্দটাই আসল, কারণ এটা বোঝায় যে যোগাযোগটা দুদিক থেকেই হচ্ছে। যেমন হি কমিউনিকেটস উইথ হিজ ফ্রেন্ডস অনলাইন। এখানে ব্যাপারটা একতরফা নয়, পারস্পরিক। এখানে মূল ব্যাপারটা হলো
কানেক্টেড টু আর কানেক্টেড উইথ এর মধ্যেকার পার্থক্যটা বোঝা। কানেক্টেড টু সাধারণত একটা সরাসরি প্রযুক্তিগত বা ভৌত সংযোগ বোঝায়, যেমন দ্য কম্পিউটার ইজ কানেক্টেড টু দ্য ইন্টারনেট। কিন্তু কানেক্টেড উইথ বলতে একটা সম্পর্ক বা কোনো কিছুর সাথে সংশ্লিষ্টতা বোঝায়, যেমন হি ইজ কানেক্টেড উইথ দ্য ক্রাইম। এই পার্থক্যটা কিন্তু খুব সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ। চলুন এবার আমরা আমাদের অনুভূতির ভেতরের জগৎ আর বাইরের জগতের উপলব্ধি বা দেখা নিয়ে কথা বলি। দেখব কিভাবে প্রেপোজিশন এখানে কাজ করে। অওয়াকেন ইন ফ্রিজটা ব্যবহার হয় যখন কারো মনে কোনো অনুভূতির জন্ম হয় বা কোনো অনুভূতি জেগে ওঠে। এখানে প্রেপোজিশন ইন জোর দিয়ে বলছে যে অনুভূতিটা কারোর ভেতরে তৈরি হচ্ছে, যেমন দ্য স্পিচ অওয়েকেন্ড প্যাট্রিয়টিজম ইন দ্য স্টুডেন্টস। হঠাৎ করে অল্প সময়ের জন্য কাউকে বা কিছু একটা দেখতে পেলে আমরা ব্যবহার করি ক্যাচ সাইট অফ। এটা একটা ক্ষণিকের মুহূর্তকে খুব সুন্দরভাবে তুলে ধরে, যেমন আই কট সাইট অফ মাই ওল্ড ফ্রেন্ড ইন দ্য মার্কেট। সেলিব্রেটেড ফর অনেকটা ফেমাস ফরের মতোই, কিন্তু এটা আরও বেশি ইতিবাচক আর প্রশংসার সুরে বলা হয়। কোনো বিশেষ গুণের জন্য খ্যাতি বোঝাতে এটা ব্যবহার করা হয়, যেমন বাংলাদেশে সেলিব্রেটেড ফর ইটস ন্যাচারাল বিউটি। কারো কাছ থেকে কোনো কিছু লুকানোর জন্য কনসিল ফ্রম ব্যবহার করা হয়। এখানে ফ্রম শব্দটা সেই ব্যক্তি বা দলকে নির্দেশ করছে যার থেকে তথ্যটা লুকানো হচ্ছে, যেমন হি কনসিল দ্য ট্রুথ ফ্রম হিজ প্যারেন্টস। আর একদম শেষে আমরা এমন একটা প্রেপোজিশন দেখব যেটা কোনো কাজের সমাপ্তি বা শেষ পর্যায়কে বোঝায়। আমাদের তালিকার শেষ ফ্রেজ হল কমপ্লিশন অফ। এটা কোনো কাজ বা প্রক্রিয়ার সমাপ্তি বোঝাতে ব্যবহার হয়। এখানে অফ শব্দটা সমাপ্তি আর কাজটা কী ছিল এই দুটোর মধ্যে একটা সংযোগ তৈরি করছে, যেমন আফটার দ্য কমপ্লিশন অফ হিজ স্টাডিজ হি গট এ জব। তো আজকের এই আলোচনা থেকে আপনার কি মনে হচ্ছে, এই ছোট ছোট শব্দগুলোর মধ্যে কোনটা আপনার ভাব প্রকাশের উপর সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে? একবার ভেবে দেখুন তো, সঠিক প্রেপোজিশন ব্যবহার করার শক্তিটা ঠিক কতটা। এটা কিন্তু আমাদের যোগাযোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে।